মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:20 আর আমি যাব দমদম স্টেশনে। আমাদের এখান থেকে দমদম স্টেশন প্রায় 3 কিলোমিটার। আর এই রাস্তাটা আমি চেষ্টা করব হেঁটে যাওয়ার জন্য, যেহেতু রাত্রিরে শিবরাত্রি ছিল, তো বিভিন্ন শিবের মন্দিরে এখনও পর্যন্ত ভজন কীর্তন হচ্ছে। আর সকাল সকাল অনেক ফুলের দোকান খুলে গেছে। ফাইনালি 5:45-এ আমি পৌঁছে যাই দমদম স্টেশন। আর সেখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি শিয়ালদাগামী ট্রেনে উঠে পড়ি। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এবারে আমি এগিয়ে চললাম শিয়ালদা সাউথ সেকশনের উদ্দেশ্যে। এত সকালবেলায় ভিড়টা একটু কম আছে, তাই স্টেশনটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল। গিয়ে দেখি ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমি এগিয়ে চললাম ট্রেনের দিকে। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে আমাদের ট্রেন ক্যানিংয়ের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 6টা বেজে প্রায় 25 মিনিট। 5 মিনিট পর আমাদের ট্রেন ছাড়বে ক্যানিংয়ের উদ্দেশ্যে। ঠিক 6:30 নাগাদ আমাদের ট্রেন ছেড়ে দেয় শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ক্যানিংয়ের উদ্দেশ্যে। আমাদের ট্রেন এখন ধীরে ধীরে শিয়ালদা প্ল্যাটফর্ম ছাড়িয়ে ক্যানিংয়ের উদ্দেশ্যে এগাতে শুরু করলো। আমরা এখন যাচ্ছি সুন্দরবন। দীর্ঘ 5 বছর ধরে এইটার অপেক্ষায়, কারণ যতবার ট্যুর করতে চাই ততবার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাই ফাইনালি আমরা যাচ্ছি। ট্রেন যখন শিয়ালদা ছেড়িয়ে পার্ক সার্কাসে প্রবেশ করলো, তখন দেখলাম প্রিয়াঙ্কা বৌদি তার বাড়ি থেকে নিয়ে আসা গরম জল আর একটা ছোট কৌটোর মধ্যে নিয়ে আসা কফি, সবাইকে কাপের মধ্যে কফি আর গরম জল মিশিয়ে সবাইকে ব্ল্যাক কফি খাওয়াচ্ছিল। কফি খেতে খেতে আমরা ইতিমধ্যে পেরিয়ে গেছি সোনারপুর স্টেশন। আর এদিকে অজয় আর প্রিয়াঙ্কা বৌদি সিটে বসে এত হাসাহাসি করছিল যে পাশের লোকগুলো ভাবছিল এটা কী না কী করতে এসছে। যাই হোক, আমি কিন্তু ব্যাপারটা খুব এনজয় করছিলাম। ওদিকে মিঠু আর গোবিন্দদা ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ট্যুর প্ল্যানটা কী আছে সেটা আলোচনা করছিল। আর তার সাথে যোগ হলো আমাদের প্রিয় ঋদ্ধিমান। এইরকমভাবে ট্রেন চলতে চলতে কখন যে 1 ঘন্টা 15 মিনিট কাটিয়ে আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গেলাম তা বুঝতে পারলাম না। আর দমদম স্টেশন থেকে ক্যানিং স্টেশন পর্যন্ত ট্রেন ভাড়া লেগেছে মাত্র 15 টাকা মাথা পিছু। সবাই যখন ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে গেছি, তখন আমরা এবার এগিয়ে চলতে লাগলাম অটো স্ট্যান্ডের দিকে, যেখান থেকে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখন বাজে 7:55। আমরা চলে এসেছি ক্যানিং স্টেশনে। এখান থেকে আমরা যাব হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। আর সেখান থেকে একটা টোটো বা অটো নিয়ে আমরা পৌঁছে যাব সোনাখালীর উদ্দেশ্যে। মোটামুটি 30 থেকে 32 জন আমরা যাচ্ছি আমাদের এই সুন্দরবন ট্যুরে। কথা বলতে বলতে আমরা বাজারের ভেতর থেকে এসে পড়েছি বাস স্ট্যান্ডে। এখান থেকেই আমরা বাসে করে যাব সোনাখালীর উদ্দেশ্যে। একে একে আমাদের সমস্ত মেম্বাররা তারা কিন্তু এগিয়ে আসছে আমাদের এই বাসের দিকে। আর সবাই যখন বাসে উঠে পড়লাম, তখন আমাদের বাস ছেড়ে দিল সোনাখালীর উদ্দেশ্যে। স্টেশন থেকে আমাদের বাস বেরানো মাত্রই আমরা উঠে পড়লাম ক্যানিং ব্রিজে। আর এই নদীটির নাম হচ্ছে মাতলা। এবার আমরা এগিয়ে চললাম শিমুলতলা হসপিটাল মোড়ের উদ্দেশ্যে। এই শিমুলতলা হসপিটাল মোড় থেকে আমরা ডান দিকে বেঁকে এবার সোজা আমরা ধরবো বাসন্তী মালঞ্চ হাইওয়ে। এখান থেকে সোনাখালী মাত্র 12 কিলোমিটার। ও হ্যাঁ, বলা হয়নি, আমাদের বাসের ভাড়া নিয়েছিল ক্যানিং থেকে সোনাখালী মাত্র 30 টাকা। যেহেতু আমরাই ছিলাম 30-32 জন, তাই বাসের মধ্যে শুধুমাত্র আমরাই ছিলাম। যাই হোক, খানিকক্ষণের মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেলাম সোনাখালীতে। আর এবারে আমরা এখান থেকে বাস থেকে নেমে যেতে হবে সোনাখালীর ফেরিঘাটের উদ্দেশ্যে। রাস্তা পেরিয়ে এগিয়ে চললাম। প্রায় 8:50 নাগাদ আমরা পৌঁছালাম সোনাখালীতে। আর এই সোনাখালী থেকে কিছুটা পায়ে হেঁটে যেতে হবে ফেরিঘাটের উদ্দেশ্যে। সোনাখালী বাসস্ট্যান্ড থেকে ফেরিঘাট খুব একটা বেশি দূর নয়, এখানে পায়ে হেঁটেই আরামসে আসা যায়। একে একে আমাদের টিমের সমস্ত সদস্যরা এসে পৌঁছালো ফেরিঘাটে। গোবিন্দদা আমাদের ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে লাগলো। আমরা যখন জেটি ঘাটে প্রবেশ করেছি, তখন দেখলাম আমাদের স্টিমারটি জেটি ঘাটের মধ্যে এসে পৌঁছে গেছে। এখন আমরা চলে এসেছি সোনাখালীতে। এরপর আমাদের ডেস্টিনি হচ্ছে সুন্দরবন। তো আমরা এখন খুব এনজয় করছি। ইতিমধ্যে এক এক করে সবাই আসছে এবং এখানে আমাদের রয়েছে বোট। দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের বোট, 2টো বোট রয়েছে। এর মধ্যে একটা বোটে আমরা উঠবো এবং খুব এনজয় করব, খাওয়া দাওয়া করব। তোমরা দেখতে থাকো। কিছুক্ষণের মধ্যেই আমাদের এক এক করে সমস্ত সদস্যরা উঠে পড়লাম আমাদের স্টিমারটির মধ্যে। আমাদের স্টিমারটির নাম MB সামিয়া। ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের এই বড় লঞ্চের মধ্যে। আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে যাচ্ছি সেটা হচ্ছে আশা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখানে করেই আমরা যাব। আগামী 2 দিন আমরা এই লঞ্চের মধ্যেই থাকবো। লঞ্চটা বিশাল বড়। আর পেছন দিকে একটা টয়লেট আছে, আর নিচে হচ্ছে রান্নাঘরটা। আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো লঞ্চটিকে। তো মোটামুটি আমরা
প্রায় 32 জন এই লঞ্চের মধ্যে আছি। আজকের এখান থেকে ছাড়া হবে এবং বিভিন্ন জায়গায় দর্শন করার পর আমরা রাত্রিরে থাকবো পাখিয়ালায়। পাখিয়ালায় রাত্রিরে থাকার পর তারপরের দিনকে সকালবেলা মানে আগামীকাল সকালবেলা আমরা এখান থেকে আরও কিছু জায়গা পরিদর্শন করার পর আমরা চলে আসবো এই সোনাখালী ফেরিঘাটে। আশা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিকের কাছ থেকে আমরা জেনে নেব আমরা আগামী দুদিন কোথায় কোথায় যাচ্ছি। আমার নাম আয়ুব মিদ্দে। সোনাখালীতে ছেড়ে গোসবা হ্যাবিলটনের বাংলো পরিদর্শন করার পর আপনি ওখান থেকে ছেড়ে দনের মুখে যাচ্ছেন। দনের মুখে বাবা বিশ্বনাথের মন্দির, ওই মন্দির করার পর নেক্সট আপনার পাখির জঙ্গল করে পাখিরালায় স্টে করে দেওয়া হচ্ছে। তারপর দিন সকালে আপনারা উঠছেন, সকালে বোটে নিয়ে সর্বপ্রথম সজনেখালি, সুদর্ণখালি, দোবাঁকি, চোরাগাজি, দেউল ভরানি করার পর ফিরে চলে আসছি সোনাখালী ঘাটে। ইতিমধ্যে আমরা চলে এসেছি এই লঞ্চটার ভেতরে মেশিন রুম, কাম হচ্ছে কিচেন। তো আপনাদেরকে দেখাচ্ছি এখানকার কিচেনটা। দেখুন সুন্দরভাবে এখানে মাছের পকোড়ো, ডিমও রাখা আছে, চা তৈরি হয়ে গেছে, এটা মনে হয় ডাল হচ্ছে, সুন্দর কাতলা মাছ, জিনিসপত্রগুলো রাখা আছে। বাবা বিশ্বকর্মা মানে মেশিনটা এখানে রাখা আছে। এখানেই যারা কিচেনে কাজকর্ম করে তারা এখানে থাকে রাত্রিবেলায়। লঞ্চের ভেতরে থাকতে থাকতে দেখা হয়ে গেছে অরিজিৎদার সঙ্গে, ওনারও টাইটেল হালদার, আমারও টাইটেল হালদার। যাই হোক, হালদার হালদার মিলে গেছে, দুজন এখন হাল ধরবো আর আমরা এগিয়ে চলবো সুন্দরবনের উদ্দেশ্যে। এখানকার হেসেলটা কিন্তু আজকের উনি সামলাচ্ছে। ওনার মুখে শুনে নেবো সকাল থেকে রাত পর্যন্ত আজকের মেনু কি আছে আর কালকে কি খাবার দাবার আছে, ওনার মুখে শুনে নেবো। আজকে সকালে হচ্ছে লুচি, আলু কষা, ডিম সিদ্ধ, মিষ্টি। দুপুরে হচ্ছে আলু ভাজা, ডাল, ফুলকপি আলু সবজি তরকারি, আচ্ছা ভেটকি মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। বিকালে হচ্ছে চিকেন পকোড়া আর কফি। আর রাতে হচ্ছে ডাল, আলু ভাজা, খাসির মাংস, ভাত। কাল সকালে হচ্ছে লুচি, কাবলি ছোলা, ঘুগনি, মিষ্টি, ডিম সিদ্ধ। পরে হচ্ছে চিকেন পকোড়া। আর দুপুরে হচ্ছে আলু ভাজা, ডাল, সবজি, কাতলা মাছের কালিয়া, কাঁকড়ার ঝাল আর মুরগির মাংস। চিকেনে লাভার সময় হচ্ছে কফি। আমাদের সঙ্গে ঘুরতে আসা এই কাকিমাটি সঙ্গে তার পোষা খরগোশকে নিয়েছিল। যেহেতু সুন্দরবনের ট্যুরে লঞ্চের মধ্যে কোনো পোষা পশু পাখি নিয়ে সুন্দরবনে ভ্রমণ একদম অ্যালাউ নয়, তাই আমরা ওকে নিয়ে চলে গেছিলাম ওখানকার সুন্দরবন বন দপ্তরে। তাদের কাছ থেকে পারমিশন নিয়ে এবার আমরা এসে পৌঁছালাম লঞ্চের ভেতরে লোয়ার ডিকে, যেখানে আছে 10টি ছোট ছোট রুম এবং এক একটি রুমে 3 জনের বেশি থাকা যাবে এরকম একটা জায়গা। আর এদিকে দেখি আমাদের এক বন্ধু রোহিত আপন মনে গান গাইছে তার রুমের ভেতর। এবারে আমি চলে আসি আপার দিকে। এখানে আসতেই দেখি এখানকার কর্মচারীরা সবাইকে চা দেওয়া শুরু করে দিয়েছে, সাথে ক্রিম কেক আর বিস্কুট। ইতিমধ্যে লুচি ভাজা শুরু হয়ে গেছে আমাদের জলখাবারের জন্য। আমরা এবারে বসে পড়বো জলখাবার খাওয়ার জন্য। তাই এখানকার কর্মচারীরা কিন্তু সুন্দরভাবে পাতা দিয়ে আমাদেরকে বসিয়ে লুচি, আলুর দম ও সেদ্ধ ডিম, সাথে হচ্ছে একটা করে রসগোল্লা পরিবেশন করতে শুরু করে দিল। সত্যি কথা বলতে গিয়ে লুচিগুলো গরম এবং নরমও ছিল, আর তার সাথে ছিল আনলিমিটেড খাওয়া দাওয়া। জলখাবার শেষ করতেই আমাদের লঞ্চটি সোনাখালী ফেরিঘাট থেকে রওনা দিল আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে। অনেক কষ্টে আমরা এই সুন্দরবন ট্যুরটা আয়োজন করতে পেরেছি। বিগত 5 বছর ধরে কতবার যে এটা ক্যান্সেল হয়েছে তা কথা বলতে পারবো না। এর জন্য পুরো শান্তাকে আমি ক্রেডিট দেবো। ওদের গ্রুপে সবাই যাচ্ছে, ওদের প্রায় 21 জন আছে, আর আমরা 9 জন 30 জনের মধ্যে সুন্দরবন ট্রিপ করছি 1 নাইট 2 ডে। এর মধ্যে আমাদের সকালবেলা টিফিনটা হয়ে গেছে, টিফিনটা জবরদস্ত হয়েছে। একটু দেরি হয়ে গেল ছাড়তে ঘন্টাখানেক, তাতে ঠিক আছে, অসুবিধা নেই। কালকে সকাল সকাল বেরোনো যাবে, আজকে দেরি করেই বেরোচ্ছি। ভালো লাগছে সুন্দরবনে এসে, মানে ফেরিঘাটে এসে আমাদের মন একদম ভরে গেল। মানে কতক্ষণে মানে আমাদের কি বলে এটাকে বোট ছাড়বে সেই অপেক্ষায় ছিলাম। অবশেষে বোট ছাড়লো এবং আমাদের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মন প্রাণ একদম ভরে যাচ্ছে। খুব এনজয় করছি, খাওয়া দাওয়া হচ্ছে, আনন্দ করছি, আরও করবো। আমাদের লঞ্চটি এখন মাতলা নদীর একটি শাখা নদীর ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে গোসাবার উদ্দেশ্যে। এবার লঞ্চের আপার দিকে গিয়ে দেখলাম সন্দীপন স্যার একা বসে আছে
আমাকে দেখেই উনি বলে উঠলেন, বাঘ মামার আশায় রয়েছি, কখন আসবো, হাতে হাত মেলাবো, কিন্তু দেখা নেই, তোমার টাকা নাই গো, তোমার টাকা নাই, বাঘ মামার দেখা নাই গো, বাঘ মামার দেখা নাই। ইতিমধ্যে আমাদের লঞ্চটি হোকলা ব্রিজের নিচ থেকে এগাতে লাগলো বিদ্যাধরী নদীর উদ্দেশ্যে। এবার ফিরে আসলাম লঞ্চের লোয়ার দিকে। এখানে দেখি রোহিত তার বন্ধুবান্ধব নিয়ে বেশ মিষ্টি একটা গান ধরেছে। গলা ছিঁড়ে আলো ইচ্ছেরা ছুটে চলে, সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছ সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ও ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে, যাচ্ছে চলতে আমি পারি না, আমার সময় না এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি কোনো তুমি দুহাত দিয়ে ঝিনুক করাও নেই, আমি সেই অল্প ভাঙা গল্পগুলো একার সাথে বলো শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝ রাতে, আমি তোমার কথা বলবো। গান শুনতে শুনতে কখন যে টাইম কেটে গেল বুঝতে পারলাম না। ওপরে গিয়ে দেখি আমাদের লঞ্চটি ঘাটের কাছাকাছি চলে এসেছে। এবার একে একে নেমে পড়লাম ফেরিঘাটে। প্রায় 1 ঘন্টা সোনাখালি থেকে আমরা নদীপথে এখন চলে এসেছি গোসাবায়। আর গোসাবার এখানে আমাদের প্রথম হচ্ছে লঞ্চ নাগর করেছে। আর এখান থেকে দেখবো এখানকার সাইট সিনগুলো। যে আমাদের গাইড এখন এখানে বর্তমানে, সে আমাদেরকে বলবে যে আমরা এই আইল্যান্ডের কী কী জায়গা দেখব। এখন দেখবো হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এখন আমরা যাচ্ছি গোসাবা বাজারের ভেতর থেকে। তো এখানে মোটামুটি কলকাতার মতনই অনেক ভিড়ভাট্টা আছে। একটা গলিপথ থেকে আমরা যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাড়ির দিকে। তো আমার আগে মোটামুটি প্রায় 30 জন চলে গেছে, আমি আর অজয় পেছনে আছি। ফেরিঘাট থেকে মিনিট 10 হাঁটার পর আমরা পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলোর কাছে। আমাদের গোসাবার ফার্স্ট ডেস্টিনেশন হ্যামিল্টন সাহেবের বাংলো। যে বাংলো বাড়িটা দেখছেন সেটা হচ্ছে হেন্টল সাহেবের বাংলো বাড়ি, যিনি সুন্দরবনের রূপকার, যিনি প্রথম সুন্দরবনকে আবিষ্কার করেছিল জলপথে। তারপরে বিভিন্ন জায়গা থেকে দাসদেরকে নিয়ে এসে এখানে লোকালয় শুরু করেছিল। এনার অবদান সুন্দরবনের অনেক বেশি। প্রায় মিনিট 10 এখানে কাটিয়ে এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। গোসাবার মধ্যে আমরা এইমাত্র দেখে ফিরছি হ্যামিল্টন সাহেবের বাড়ি থেকে। আমরা এগিয়ে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রয়স্থল। সুন্দরবনে যখন রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন তখন কিন্তু তিনি এখানেই থাকতেন। গোসাবায় আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন বেকন বাংলো, রবীন্দ্রনাথের সম্মানের ক্ষেত্রে বানানো হয়েছিল। এর ভেতরে প্রবেশ করতে মাথাপিছু 5 টাকা লাগবে। ভেতরে বাংলো বাড়ির সাথে একটা বিশাল লন রয়েছে। আমার পেছনে যে বাড়িটা দাঁড়িয়ে আছে সেই বাড়িটা হচ্ছে বেকন হাউস। আর এই বাড়িটা তৈরি হয়েছিল 1903 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসতেন হ্যামিল্টন মহাশয়ের সঙ্গে দেখা করার জন্য। এখানে এই ভাস্কর্য দিয়ে ওটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবার বাংলোর দিকে এগিয়ে চললাম। সামনে একটি পাথরের মধ্যে রবীন্দ্রনাথের লেখা ফুটিয়ে তোলা হয়েছে। আর বেকন যে বাংলোটি আছে এই বাংলোটি সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে তৈরি, সুন্দর করে পলিশ করা। ভেতরে আছে 2টি ঘর ও একটি টয়লেট। এরই সাথে আছে বিশাল বড় একটি পুকুর, রবীন্দ্রনাথের বিশাল বড় একটি স্ট্যাচু ও গৌতম বুদ্ধ স্ট্যাচু, সঙ্গে সাঁওতালিদের কিছু মূর্তি স্থাপন করা হয়েছে। বেকন বাংলো দেখার পর এবার আমরা এগিয়ে যাচ্ছি সোজা আমাদের গোসাবার ফেরিঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা আমাদের লঞ্চে উঠব এবং আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যেহেতু ফেরিঘাটের জায়গা খুব কম, তাই আমাদেরকে নামানোর পর চলে গেছিল মাছ নদীতে। আমরা আসার পর আবার সে চলে আসে ফেরিঘাটে। এবার আমরা ধীরে ধীরে উঠে পড়লাম আমাদের লঞ্চে। কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চ ছেড়ে দিল আর আমরা আবার পৌঁছে গেলাম মাছ নদীতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 2:30 বেজে গেছে। যেহেতু মধ্যাহ্নভোজনের সময়, তাই লঞ্চের দেগের মধ্যে মধ্যাহ্নভোজনের মেনুগুলো সাজানো হয়েছে। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন সুন্দরী, চিংড়ি মাছের তরকারি, ভেটকি মাছের কালিয়া, চাটনি, পাঁপড় ও রসগোল্লা। মধ্যাহ্নভোজন শেষ করে আমরা লঞ্চের ডেগে 2 কাটিয়ে ফেললাম।
কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে চলে এলো গরমা গরম চা। চায়ের চুমুক দিতে দিতে আর নদীর মধ্যে সূর্যাস্ত দেখতে দেখতে ইতিমধ্যেই আমরা প্রায় চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল ও আজকের অন্তিম গন্তব্যস্থল পাখিয়ালায় জেটির কাছে। আজ রাতে আমরা পাখিয়ালাতে থাকবো। বোট থেকে নেমে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। নদীর পার বরাবর এবার আমরা এগিয়ে চলছি হোটেলের উদ্দেশ্যে। ঘুটঘুটে কালো অন্ধকার রাস্তা, বুঝতে পারছিলাম না বলে গ্রামের এক ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম আমাদের হোটেলটা কোন দিকে। আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম পাখিয়ালায়। আর পাখিয়ালায় যখন আমরা নামলাম এখানে দেখলাম বিশাল একটা মার্কেট। রয়্যাল বেঙ্গল টাইগার তো জানি না দেখতে পাবো কি না, কিন্তু এখানে টাইগার বিক্রি হচ্ছে। এবার প্রবেশ করলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলে প্রবেশপথে খুব সুন্দরভাবে লাইট দিয়ে চিকিমিকিভাবে সাজানো আছে আমাদের অভ্যর্থনা করার জন্যে। আমরা এখন দাঁড়িয়েছি যে হোটেলটির সামনে, সেই হোটেলটির নাম হচ্ছে সুন্দরবন তারামা গেস্ট হাউস। সুন্দরবন তারামা গেস্ট হাউস হোটেলটির নাম্বার। আর সবচেয়ে বড় কথা, এই হোটেলটা কিন্তু নতুন তৈরি করা। আপনাদেরকে দেখাচ্ছি রুমের ইন্টেরিয়ারটা। সম্পূর্ণ নবনির্মিত এই হোটেলটা। আর সত্যি কথা বলতে কি, হোটেলের রুমগুলো কিন্তু অসাধারণ। আপনারা যদি এখানে আসেন, হোটেলের রুমে থাকলে কিন্তু আপনাদের ভালোই লাগবে। রুমের মধ্যে আছে অ্যাটাচ টয়লেট, আর হচ্ছে ডবল বেড করে দুটো বেড আছে, দুটো পাখা আছে। আর রুমটা খুবই সুন্দর এবং নতুন রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। তো মোটামুটি রুমটা আমাদের খুব ভালো লেগেছে। এবার আমি দেখাবো আপনাদেরকে আউটসাইড ভিউটা। হোটেলের সামনে সুন্দর একটা লন আছে, বিশাল বড় একটা করিডোর। আর এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। এবার আমি ফিরে এলাম হোটেলের রুমের মধ্যে। ইতিমধ্যে চা ও চিকেন পকোড়া আমাদের হোটেল রুমে চলে এসছে। খাওয়ার পর এবার আমরা বেরিয়ে পড়লাম হোটেলের লনে। সেখানে গিয়ে দেখি প্রস্তুতি চলছে রাতের এন্টারটেনমেন্টের জন্য। সন্ধ্যে 8:30 থেকে শুরু হয়েছিল প্রোগ্রামটি। এখন বাজে প্রায় 10:30। এখনও পর্যন্ত আমাদের খাবার এসে পৌঁছায়নি। অ্যাকচুয়ালি খাবারটা তৈরি হবে নৌকার মধ্যে, আর সেখান থেকে ডেলিভারি হবে আমাদের হোটেলে। তো এখনও এসে পৌঁছায়নি বলে আমরা একটু যাচ্ছি নদীর পাড়ে। তো প্রথমে আমরা যাব সড়ক পথে এবং তারপরে আমরা যাব নদীর আল বরাবর আমাদের জেটি ঘাটে। অন্ধকারের মধ্যে থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নদীর পাড়ে। দূরে দেখা যাচ্ছে নদীর পাড়, যেখানে টিম টিম করে একটা লাইট জ্বলছে। আর এই দেখুন সুন্দর ইট পেছানো আছে। যখন বর্ষা হয় তখন এই ইটের ওপর থেকে আমাদেরকে হাঁটতে হয়। নদীর পার বরাবর প্রায় জায়গায় এরকম ল্যাম্পপোস্ট করা আছে। আর সবথেকে মজার বিষয়, এটা কিন্তু সৌরশক্তি দিয়ে হয়। ওপরে দেখুন একটা করে লাগানো আছে হচ্ছে সোলার সিস্টেম, আর নিচে হচ্ছে লাইট। পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট সত্যি এখানে অনেক উন্নয়ন করেছে। আমরা কলকাতা শহরে থেকে যাই বলি না কেন, গ্রামে আসলে বোঝা যায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী করেছে। আলো আছে এখানে, কোনো অসুবিধা হবে না। খাবারের খোঁজে
নদীর পাড়ে। দেখুন জল কতটা উঁচুতে উঠে এসছে। আমরা যখন এসেছিলাম তখন জল ছিল না, কিন্তু এখন প্রচুর পরিমাণে জল। খাবারের খোঁজে চলে এসেছি, খাবার একদম প্যাক হয়ে গেছে। এই দাদা মেনুটা বলে দাও, কি রান্না করেছো? এখনকার মেনু ডাল, আলু ভাজা, খাসির মাংস, ভাত আর স্যালাড। 4 পিস 5 পিস করে রান্নাটা আপনি করেছেন? আমি করেছি। যদি ভালো না হয় তার জন্য চাপটা আমার। ভালো রান্না যদি ভালো হয় বকশিস দিতে হবে ব্যাস। খাবারটা এখানে আছে, আমরা নিয়ে যাব খাবার। আমায় কিন্তু 1 পিস মাংস বেশি দিতে হবে, দেবে তো? তুমি দেবে তো? ঠিক আছে, তো আমার সঙ্গে চুক্তি হয়ে গেছে, 1 পিস মাংস বেশি দেবে, 6 পিস আমাকে দেবে দাদা। সেই কারণে খাবার বয়ে নিয়ে যাব। অজয় শুরু করছে আর আমিও ধরছি। বড় মালগুলো দাদারা নিয়ে যাবে, ছোট মালগুলো আমরা নিয়ে যাব। মানে সুন্দরবনের ট্যুরে এসে যে খাবার বয়ে নিয়ে যেতে হবে, এটা একটা অভিনব। অজয় খাবার নিয়ে অনেকটা দূর এগিয়ে যাচ্ছে। জল আপনারা দেখতে পাচ্ছেন কোথায় জল এসছে, মানে এতটা জল ছিল না। আমরা যখন এসেছিলাম প্রায় এখান থেকে 20 ফুট নিচে জল ছিল। জোয়ারে এত যে জল আসবে জানতাম না। হ্যাঁ, আমাদের বোন হচ্ছে ডাইভ মারছে ওপর থেকে। হ্যাঁ, সুন্দরবনে খাবারের খোঁজে আমরা এসেছিলাম নদীর পাড়ে, তো অবভিয়াসলি সেই খাবারটা আমরা পেয়ে গেছি। রাতের ডিনারটা যখন নৌকা থেকে নিয়ে আসলাম, তখন এসে দেখি এখানে সমস্ত লোক ওয়েট করছে খাওয়ার জন্যে। দেরি না করে সবাই বসে পড়লো খেতে, আর আমাদের দাদারা আমাদেরকে খাবার পরিবেশন করতে লাগলো। রাতের মেনুটা দারুণ ছিল। যাই হোক, পাঁঠার মাংসটা সত্যি উনি খুবই সুন্দর বানিয়েছে। আমাকে 6 পিস মাংসের জায়গায় 8 পিস দিয়েছিলেন। খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রাস্তার দিকে বেরিয়ে পড়লাম। গ্রামের অন্ধকার রাস্তা এবং শান্ত পরিবেশ, হাঁটতে কিন্তু লাগছে বেশ। এখন কিন্তু গ্রামের প্রত্যেকটা মোড়ে মোড়ে লাইট লাগানো আছে। তো অন্ধকারে আগে যেরকম সমস্যা হতো গ্রামের রাস্তাঘাটে চলাফেরার, এখন কিন্তু সেই রকম আর অসুবিধা হয় না। কিছুক্ষণ পায়চারি করার পর ফিরে আসলাম হোটেলে। এখন বাজে প্রায় 11:30। মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমি যাব রুমের দিকে। বাকি ভিডিওটা আবার কালকে সকালবেলায়। নমস্কার, ভালো থাকবেন। গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল 5টা নাগাদ যখন আমি মর্নিং ওয়াক করতে এসেছিলাম, তখন এই ছবিটি তুলেছিলাম। এখন বাজে সকাল 7টা, আর আমরা এখন এগিয়ে যাচ্ছি জেটি ঘাটের উদ্দেশ্যে, যেখানে আমাদের লঞ্চটা রাখা আছে। আর সেখান থেকেই আমরা ঢুকবো সুন্দরবনে, আর আজকে শুরু হবে সুন্দরবন ট্যুর। এখন আমরা সবাই রেডি হয়ে এগাতে লাগলাম জেটি ঘাটের উদ্দেশ্যে। গতকাল রাত্রেবেলায় যে জেটি ঘাটে আমাদের লঞ্চটি থেমেছিল, আজ সকালবেলায় সেখানে থামতে পারেনি ভাটার কারণে। চলে এসেছি জেটি ঘাটে, আর পেছনে আমাদের সেই লঞ্চটা দাঁড়িয়ে আছে। এটা করেই আজকের আমরা যাব সুন্দরবন ভ্রমণে। একে একে সবাই বোটে উঠে পড়েছে। আমি আর দেরি না করে বোটে উঠে পড়লাম। বোটে উঠতেই বোট ছেড়ে দিল আমাদের পরবর্তী গন্তব্যস্থল সজনেখালির উদ্দেশ্যে। ইতিমধ্যে চায়ের পর্ব শুরু হয়ে গেছে। ডেকে প্রত্যেকের হাতে চায়ের কাপ ধরে দিচ্ছে আমাদের এই ছোট্ট ভাইটি। ডেকের মধ্যে সবাই যে যার নিজের অ্যাক্টিভিটি করতে ব্যস্ত। কেউ কেউ খেলা করছে, কেউ আবার প্রেম করছে, কেউ আবার সেলফি তুলতে ব্যস্ত। আমাদের লঞ্চটা এখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সজনেখালির উদ্দেশ্যে। প্রায় মিনিট 20 মধ্যেই আমাদের লঞ্চটা সজনেখালির ওয়াচ টাওয়ারের ফেরিঘাটে দাঁড়িয়ে পড়ল। এবার আমরা একে একে লঞ্চ থেকে নেমে এগিয়ে যেতে লাগলাম সজনেখালির ক্যাম্পের ভিতরে। এখান থেকেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পক্ষ থেকে আমাদের সঙ্গে থাকবে সরকারি গাইড, আর সারাদিন উনি আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের সঙ্গে থাকতে থাকতে উনি আমাদেরকে বোঝাবেন যে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে কী ধরনের উদ্ভিদ, কী ধরনের জলজ প্রাণী, কী ধরনের বন্যপ্রাণী পাওয়া যায় কোথায়। উনি এখন আমাদের এক বিলুপ্তি প্রজাতির কচ্ছপের সম্বন্ধে বোঝাচ্ছে। এই যে প্রজাতির কচ্ছপটা, যার বাংলা নাম হচ্ছে বালিগড়, এটা হচ্ছে মাত্র 25 বছরের বেশি বাঁচে না, এবং এটার ওয়েট 25 থেকে 30 কেজি পর্যন্ত হয়। এবার আমরা ওনার পেছন পেছন এগাতে লাগলাম সজনেখালির ওয়াচ টাওয়ারের দেখার উদ্দেশ্যে। এই গেটটির কাছে পর্যটকদের পারমিটটাই দেখাতে হয়, তারপরে আমাদেরকে প্রবেশ করতে দেয় ভিতরে। ভিতরে গিয়ে দেখি বিশাল বড় কচ্ছপ, যে কচ্ছপের সম্বন্ধে উনি এতক্ষণ আমাদেরকে বোঝাচ্ছিল। কচ্ছপ দেখার পর একটা সামনে বিশাল বড় পুকুরের সামনে দেখলাম একটা কুমির শুয়ে আছে। কুমির দেখার পর এবার আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম ওয়াচ টাওয়ারের ওপরের দিকে।
ওয়াচ টাওয়ারের ওপরের দিকে যেতেই দেখি আমার বাঁ দিকে একটা বিশাল বড় মৌচাক। সুন্দরবনে এরকম সচরাচর মৌচাক প্রায় জায়গায় দেখা যায়, সেটা কিন্তু সুন্দরবনের জঙ্গলের ভেতর। যাই হোক, ওয়াচ টাওয়ারের ওপরে যখন এলাম তখন দেখলাম চারিদিকে সবুজ আর সবুজ, কি সুন্দর লাগছিল। নিচে নামার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম আমাদের সকল বন্ধুরা আমার আগেই চলে এসেছিল ওয়াচ টাওয়ারের নিচে। ওয়াচ টাওয়ারের নিচ থেকে এবার আমরা এগাতে লাগলাম সোজা। গাইডের সামনে যেতেই উনি আমাদেরকে হাত দেখিয়ে একটা গাছের উদ্দেশ্যে বলে, এই গাছটির নামেই আমাদের এই সুন্দরবনের নামকরণ হয়েছে। গাছটির নাম হচ্ছে সুন্দরী, আর এর মূলটা কিন্তু ওপর দিকে ওঠা, কিন্তু বেশি একটু চ্যাপ্টা ধরনের। সামনের দিকে এগিয়ে যেতেই দেখলাম সুন্দরবনের বিশাল একটি ম্যাপ রাখা আছে। একজন গাইড আমাদেরকে সুন্দরভাবে বোঝাচ্ছিল আমরা এখন কোথায় আছি, আর আজকের এই ভ্রমণ ট্যুরে আমরা সুন্দরবনের কোন কোন দ্বীপ কভার করব। এবার আমরা এগিয়ে চললাম আর একটু সামনের দিকে। আমাদের বাঁদিকে একটা বিশাল বড় বাংলো বাড়ি দেখা যাচ্ছিল। আমাদের গাইড বলল এই বাংলো বাড়িতে থাকার জন্য আগে থেকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইট থেকে এটিকে বুক করা যায়। কোনো জায়গায় পাতা ছিঁড়বেন না। আমাদের এর পরে যে ক্যাম্পটাতে যাব, ওখানে কিন্তু সাইনবোর্ডে পুরো লেখাই রয়েছে ব্লাইন্ড ইউর আই, পুরো দেওয়া আছে। তবে বিভিন্ন ভ্যারাইটি গাছের নাম যেমন আলাদা, তার রুটটাও আলাদা। যেমন যে গাছটার গোড়াগুলো চ্যাপ্টা হয়ে গেছে, ওগুলো কিন্তু সব সুন্দর গাছ। খুবই দক্ষতার সাথে আমাদের গাইড সুন্দরবনের অঞ্চলের বিভিন্ন জিনিস খুবই সুন্দরভাবে বোঝাচ্ছেন। এবার আমরা চলে এলাম ফেরিঘাটে। ফেরিঘাটে এসে দেখি আমাদের লঞ্চটি এসে গেছে। আমরা একে একে উঠে পড়লাম আমাদের লঞ্চের ওপর। কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চ সজনেখালি ছেড়ে সুধন্যখালি জেটিঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। বোর্ডে যখন সবাই উঠে পড়েছে, আমাদের গাইড মিন্ময়বাবু আপার ডেকে বসে সবাইকে বোঝাচ্ছে সুন্দরবনের যে ভৌগোলিক এরিয়াটা রয়েছে, অ্যাকচুয়ালি আমাদের টোটাল যে সুন্দরবন এরিয়া 2/3 বাংলাদেশ, 1/3 ইন্ডিয়া, টোটাল 26,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া। তার মধ্যে 15,000 স্কোয়ার কিলোমিটার সামথিং এরিয়া বাংলাদেশ, 9,630 স্কোয়ার কিলোমিটার ইন্ডিয়ান পার্ট। এই 9,000-এর মধ্যে আপনাদের দুটো পার্ট রয়েছে, যেটা অ্যাকচুয়াল ইনহ্যাবিটেড সাইট এবং একটা ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ হিউম্যান হ্যাবিটেশন এরিয়া এবং জঙ্গল ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া। তো সেই ম্যানগ্রোভের এরিয়া হচ্ছে 4,264 বর্গ কিলোমিটার একটা এরিয়া রয়েছে, আর বাকি 5,633 বর্গ কিলোমিটার অ্যাকচুয়ালি লোকালয় আছে। টোটাল আইল্যান্ড আছে আমাদের 102টো আইল্যান্ড, 54টা দ্বীপে মানুষ বসবাস করছে, আর 48টা দ্বীপ হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। এই 48টা দ্বীপের যে আয়তন, এক একটা আয়তন ম্যাক্সিমাম ধরুন 4,264 বর্গ কিলোমিটার ধরা যেতে পারে। এক একটা আইল্যান্ডের এরিয়া কমপক্ষে 50 থেকে 60 স্কোয়ার কিলোমিটার এরিয়া। এইবারে ধরুন আমরা সুন্দরবনে যে জঙ্গলের মধ্যে ঘুরবো, এখানে জঙ্গলের যে এরিয়াগুলো রয়েছে, সেই এরিয়াতে যে ট্যুরিজম এরিয়া যে পার্টগুলো রয়েছে, অনলি জাস্ট ট্যুরিস্টদের অ্যালাউ করা হয়। যে পার্টটা এটা আছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমাদের গাইড মিন্ময়বাবুর কথা শুনতে শুনতে এরই মধ্যে আমাদের টেবিলে জলখাবার হাজির। জলখাবারের মধ্যে ছিল লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ, একটা করে মিষ্টি। জলখাবার শেষ করে এবার আমরা নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে রোহিতের গলায় একটা গান শুনলাম। রোহিতের গলায় গান শুনতে শুনতে কখন যে ঘন্টা দেড়েক পার হয়ে গেছে তা বুঝতে পারিনি। ইতিমধ্যে আমাদের লঞ্চ সুজন্যখালি জেটিঘাটে এসে পড়েছে। এখন জোয়ার চলছে, তাই লঞ্চটা আমাদের জেটিঘাটের অনেকটা ভেতরের দিকে পর্যন্ত যেতে পারবে। এবার আমরা ধীরে ধীরে নেমে পড়লাম লঞ্চ থেকে সুজন্যখালি জেটিঘাটের উপর। সেখানে ঢুকতেই প্রথমে দেখলাম বনবিবি মায়ের মন্দির। এই সুন্দরবনের বাঘ দেবতার নাম হচ্ছে দক্ষিণায়ন, আর হিংস্র বাঘের কাছ থেকে জেলে বা কাঠুরিয়াকে রক্ষা করার দেবীর নাম বনবিবি। জীবিকার জন্য জঙ্গলে ঢোকার আগে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এই দেবদেবীকে স্মরণ করে কথিত আছে, তবেই তারা সুন্দরবনের ভেতরে প্রবেশ করে। এবার আমরা এগিয়ে চললাম ওয়াচ টাওয়ারের দিকে। পার্মানেন্ট ব্লাইন্ডনেস অর্থাৎ এর ল্যাটেক্স যেটা, অর্থাৎ একটা আঠা যেটা আছে, ওই আঠাটা যদি চোখে পড়লে পার্মানেন্ট ব্লক হয়ে যাবে, চোখ নষ্ট, মানে দৃষ্টি আর দেখতে পাবে না। সেই কোন গাছটা এখানে? এটা পেছনে দেখুন, ওই সায়েন্টিফিক নেম যেটা এক্সোসোরিয়া 11টা লেখা আছে। আচ্ছা, গেওয়া, এই গাছটা, এই তো। উনি আমাদেরকে বললেন এই গেওয়া বলে যে গাছটি আছে, এই গাছটির আঠা চোখে পড়লে চোখ চিরতরে অন্ধ হয়ে যাবে। এবার আমরা ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবন দেখে ফিরে আসলাম আবার আমাদের জেটিঘাটে আমাদের লঞ্চে উঠে পড়তেই লঞ্চ ছেড়ে দিল আমাদের পরবর্তী গন্তব্যস্থল দোবাঙ্কির উদ্দেশ্যে। এদিকে আমাদের স্ন্যাক্স রেডি। আজকের মেনুতে আছে চিকেন পোকারো, তার সাথে আছে টমেটো সস। আমাদের লঞ্চ এখন ঘন জঙ্গলের ভেতর থেকে যাচ্ছে। দুপাশে খোলা সুন্দরবন, এখানে কিন্তু জালের ব্যারিয়ার নেই। এখন জোয়ার থেকে ভাটার দিকে, তাই বিভিন্ন জায়গায় জল অনেকটা নেমে গেছে।
দূরে দেখলাম একটা হরিণ চড়ছে খোলা জঙ্গলের ওপর থেকে, দেখে খুবই ভালো লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব দোবাঙ্কির চেটিঘাটে। কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চ ভিড়ল দোবাঙ্কির চেটিঘাটে। আর এই দোবাঙ্কিটি আমাদের কিন্তু আজকের শেষ ওয়াচ টাওয়ার। লঞ্চ থেকে নেমে আমরা এখন দোবাঙ্কির ক্যাম্পের উদ্দেশ্যে এগাতে লাগলাম। ভেতরে প্রবেশ করার পরে দেখলাম এখানে একটা মস্ত বড় সিঁড়ি আছে, যেটা মোটামুটি জমি থেকে প্রায় 20 ফুট উঁচু। সেখানে ওঠার পর দেখলাম লম্বা একটা প্যাসেজ, দুপাশে কাঁটা জাল দিয়ে ঘেরা। ওরে বাবা, এ তো দূরে আবার হরিণ। খোলা জঙ্গলের মধ্যে হরিণ দেখে আমরা তো মুগ্ধ হয়ে পড়লাম। সুন্দরবনে খোলা জঙ্গলে হরিণ দেখা, আর তাছাড়া এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ আর লাল কাঁকড়া। একরকম কাঁকড়া এখানে দেখলাম, যার একটা ডাঁড়া বড় আর একটা ডাঁড়া ছোট। এবার আমরা এগিয়ে যেতে লাগলাম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। জঙ্গলের ভেতরে এই উঁচু করিডোরটা প্রায় 850 মিটার লম্বা। আর এই করিডোর থেকে দূরে যদি কোনো পশু পাখি থাকে তাহলে কিন্তু অনায়াসে দেখা যেতে পারে। হ্যাঁ, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এরই মধ্যে আরও দুটো হরিণ দেখে ফেলেছি, যেটা ছিল আমাদের পায়ের একদম নিচে। এবার আমরা ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে পড়লাম বাইরের দিকে। সামনে কত সুন্দর একটা ফুল গাছ। এবার আমাদের সাথে ঘুরতে আসা নির্মলদার মুখে শুনে নেব তার এই সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতার কথা। নাম নির্মল নাইয়া, আমি কলকাতা পাইকপাড়া থেকে এসেছি। ভালোই লাগছে এখানে। হরিণ দেখলাম, শুয়োর দেখলাম, কচ্ছপ দেখলাম, কিন্তু বাঘ দেখার ইচ্ছে ছিল, বাঘটা তো দেখতে পারিনি। বাঘ হয়তো লোকালয় আসে না, ভোরবেলা আসে আর সন্ধ্যাবেলার পর বেরোয়। এমনি কাঁকড়া ফাঁকড়া দেখলাম। এখানে খাওয়া দাওয়া ভালো, প্রত্যেক লঞ্চে শুনেছি খুব খাওয়া দাওয়া ভালো দেয়, টেস্টি ফুল খাবার দেয়। যাই হোক, মোটামুটি এই যে গাছ দেখলাম, পাতি হাঁস দেখলাম, যে হাঁসগুলো উড়ে উড়ে বেড়ায়, প্লাস ডিম পেড়ে তারা চলে যায়। যাক, মোটামুটি ভালোই লাগলে। আপনারা আসুন, ঘুরে যান সুন্দরবন, ভালোই লাগবে আপনাদের। দোবাঙ্কি ক্যাম্পটা ঘুরে দেখার পর এবার আমরা ফিরলাম আমাদের লঞ্চে। সেখানে গিয়ে দেখলাম আমাদের মধ্যাহ্নভোজনটা রেডি হয়ে গেছে। আজকের এখন যে খাবারটা খাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় দিনের লাঞ্চ, আর এটাই কিন্তু এখানকার শেষ খাবার। কালকে লাঞ্চ খেয়েছি, ডিনার করেছি, আর আজকের আবার লাঞ্চ করছি। খাবারগুলো সত্যি খুব ভালো। আজকের মেনুতে বিশাল বড় মেনুতে আছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, আছে দুধেশ্বর চালের ভাত, একদম মনে হচ্ছে যেন মাখন, কাঁকড়া ঝাল, কাতলা মাছের কালিয়া আর দেশি চিকেন। তারপর আছে চাটনি, পাঁপড় এবং সর্বশেষে রসগোল্লা। আজকের খাওয়া দাওয়ার মেনু যেরকম বিশাল ছিল, সেমনি খাওয়া দাওয়ার টেস্টও কিন্তু খুবই সুন্দর। আমার সব থেকে ভালো লেগেছে এখানকার দেশি মুরগির মাংসটা। বলতে বলতে আমরা এখন চলে এসেছি পঞ্চনদীর সঙ্গমস্থল। জায়গাটা এতই বড় যেন মনে হচ্ছে এটা একটা সমুদ্র। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আমরা সবাই মিলে বসে পড়লাম লঞ্চের ডেকে। এখানে রোহিত তার সাঙ্গপাঙ্গকে নিয়ে শুরু করে দিয়েছে তার গলার মিষ্টি গান শোনানোর জন্যে। जो तेरी देखी शराबी ये दिल हो गया, संभालो मुझको ओ मेरे यारो, संभलना मुश्किल हो गया। अब तो ये दिल मांग के दिल का कहा मैं ही गाना रहा। ओ तेरी रूह का परिंदा फरफराए, लेकिन सुकून का जजीरा मिल न पाए। मैं की करा एक बार तो तसल्ली हो दिला दे, झूठी नहीं मगर तसल्ली तो दिला दे। मैं की करा रांझण दे यार बुलिया, सुन ले पुकार बुलिया, तू ही तो यार बुलिया। मुर्शिद मेरा तेरा मुकाम कबले, सरहद के पार बुलिया, परवरदिगार बुलिया, हाफिज मेरा मुर्शिद मेरा। एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र क्या समा क्या जमाना था। जमाना था, एक हसीना थी, एक दीवाना था। क्या उम्र थी, क्या समा था,
हसीना थी एक दीवाना था ভাবছিনা তোমায় ভাবছিনা মনে পড়ছে না তোমাকে তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি সেই ভেবে আসা অতীতে সেই অতীতে বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার পাল্টাচ্ছে না এই অবস্থাটা যদিও পাল্টে যাওয়াই দরকার তোমার বাড়ির পথে চলেছি আবার দেয় বৃষ্টিটা সঙ্গ আমায় জানালার কাছে তুমি দেখতে পাবে কি নাকি ঝাপসাটা ঘোর বর্ষায় না না কাছি না তোমায় ভাবছি না মনে পড়ছে না তোমাকে তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি সেই আশা করে সেই ক্ষতিতে এবার ঋদ্ধিমান। Every soul and sun, we share the same sun, we share the same ocean. We are every boy and girl, come together and destiny. If a heart the stars, I know we are succeeding. We are unity. গান শুনতে শুনতে প্রায় ঘন্টা তিনেক পার হয়ে গেছে। আমরা এখন এসে পড়লাম বালির দ্বীপে, আর এই দ্বীপের মধ্যে আছে লোকনাথ বাবার মন্দির। এবার আমরা লঞ্চ থেকে নেমে জেটি ঘাটের ওপর থেকে ঢুকে পড়লাম গ্রামের ইটের রাস্তা। অনেকদিন পর গ্রামের ইটের রাস্তায় হাঁটছি, ভালোই লাগছে। বাদার মধ্যখান থেকে আমাদেরকে এক ভদ্রলোক নিয়ে চলে এলো বাবা লোকনাথ মন্দির প্রাঙ্গণে। বাবা লোকনাথ বাবাকে দর্শন করে তার মিজরি প্রসাদ খেয়ে ভদ্রলোকের কাছে অনুমতি নিয়ে আমরা ফিরে এলাম আমাদের জেটি ঘাটে। এখন বাজে প্রায় 5:30। এখান থেকে আমাদেরকে যেতে হবে গোসাবা আর তারপর সোনাখালি। কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম চারিদিকে আলো একদম নেই, ঘুটঘুটে কালো অন্ধকারের মধ্যে থেকে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে সামনের দিকে। 5:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম, যেখান থেকে রাস্তাটা চলে যায় পাখিয়ালায় আর রাস্তাটা চলে যায় গোসাবার উদ্দেশ্যে। সেই জংশন থেকে এখন বাজে 7:20, প্রায় 2 ঘন্টা লাগলো এখানে আসার জন্য। সামনে আমাদের গোসাবা। এখানে এসে একটা অসুবিধা হয়ে গেল, যেহেতু এখন ভাটা চলছে সেই কারণে নৌকাটা কিন্তু পাড়ের সঙ্গে সেটে গেছে। নৌকা যেহেতু জলের মধ্যে ভাসছে না, তাই নৌকা আর এগাচ্ছে না। এখন আমরা ওয়েট করছি কখন জল আসবে, আমাদের নৌকা ভাসবে আর আমরা পৌঁছে যাব সোনাখালিতে। তো বন্ধুরা, এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে এর আগে হয়নি, এবারে প্রথম হলো, ভালো লাগলো। ঠিক আছে, আড্ডা হবে, দরকার পড়লে রাত্রিবেলা এখানেই থাকবো। ঠিক আছে, এরপরে ডিজে হবে। আর সবচেয়ে বড় কথা, ডিজের আপনারা লাইট দেখতে পাচ্ছেন, আর গায়ক নায়ক সব এখানেই আছে। তো মোটামুটি জঙ্গলের মধ্যে মঙ্গল হবে আজকে। প্রায় 7:45 নাগাদ জোয়ারের জল আসলে আমাদের লঞ্চ এগাতে শুরু করে সোনাখালির উদ্দেশ্যে। সোনাখালি আসার সাথে সাথেই আমরা লঞ্চ থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম লঞ্চের বাইরের দিকে। শেষে 8:50 নাগাদ আমরা পৌঁছালাম পাড়ে, আর এখান থেকে আমরা যাব হচ্ছে ক্যানিং স্টেশনে। অটো স্ট্যান্ডের কাছে আসতেই দেখা হয়ে গেল আশা ট্যুর অ্যান্ড ট্রাভেলের মালিক আয়ুব দার সাথে। এই দাদার তত্ত্বাবধানে আমরা সুন্দরবন ট্যুর করলাম। আমার তো খুবই সুন্দর লেগেছে, সবথেকে ভালো লাগেছে এখানকার খাওয়া দাওয়া। আবার আসবো আপনার সঙ্গে যোগাযোগ করে। ঠিক আছে। অটো স্ট্যান্ডে আসতে একটা অটোর মধ্যে বসলাম। এবার আমরা এগিয়ে চলতে লাগলাম ক্যানিংয়ের দিকে। আমাদের অটো ভাড়া নিয়েছিল ফেরার সময় মাথাপিছু 70 টাকা। মাত্র 35 মিনিটের মধ্যে আমরা সোনাখালি থেকে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। প্ল্যাটফর্মে এসে দেখি 9:35-এ শিয়ালদাগামী ট্রেন প্ল্যাটফর্ম 1-এ প্রবেশ করেছে। ফাইনালি পৌঁছে গেছি ট্রেনের ওপর, আমরা ট্রেনে বসে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন রওনা দেবে শিয়ালদার উদ্দেশ্যে। ফাইনালি আমাদের ট্রেন হচ্ছে 9:35 ছেড়ে দিয়েছে। আমরা এখন সুষ্ঠুভাবে পৌঁছাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। আমাদের এই দুদিনের একটা ছোট্ট ট্যুর ছিল সুন্দরবন। তো প্রথমে আমাদের ট্যুরটা স্টার্ট হলো আমাদের সোনাখালি, সেখান থেকে এবার আমরা যাত্রা শুরু করলাম। করার পর প্রত্যেকটা পয়েন্ট, অতগুলো নাম এখন মনে পড়ছে না, এই দুদিনের যে আমরা এন্টারটেন করলাম, কারণ আমরা প্রত্যেক যারা যে কটা ছেলে ছিলাম, যারা যারা গেছি, ভীষণভাবে আনন্দ করেছি। খাওয়া দাওয়া ফাটাফাটি ছিল, ভীষণ আনন্দ পেয়েছি। তার মধ্যে এত
সুন্দর একটা আয়োজন করেছিল ঝুমুর, সেটাতেও আমরা খুব ভালো আনন্দ পেয়েছি। সঙ্গে আমরাও নাচানাচি গান সব মিলিয়ে করে একটা খুব দারুণ এন্টারটেনমেন্ট এটা একটা প্রোগ্রাম হয়েছে। সবাই ভীষণ আনন্দ করেছে, লঞ্চ ভীষণ ভালো ছিল, সব খাওয়া দাওয়া থেকে শুরু করে অল টোটাল ভালো। এই প্রোগ্রাম আবারও হোক, এরকম চাই, আমরা সঙ্গে আছি, থাকবো। 10:50 আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এখন আমরা আছি শিয়ালদা সাউথে, এবারে যাব শিয়ালদা নর্থে, ওখান থেকে দমদম, আর দমদম থেকে পায়ে হেঁটে আমার বাড়ি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। এখনকার জন্য টাটা।